আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। টগের দোকানে কাঠের বেঞ্চে ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে বসেছিল জ্যোতি। পাশাপাশি বসে আছে মেহেরাজও। ধীরলিপ্ত চাকরিতে চেয়েছিল পাশে থাকা রমণীর দিকে। টাগর চোখ চোরায়, শ্যামলা মুখে আজ ভিন্ন মায়া, ভিন্ন তৃপ্তি। মুখে সাজ নেই, তবুও এই মুখে তাকিয়ে হৃদয় ক্রমশ শীতল হয়ে জমে উঠল তার। বুকের ভেতর সে জমান বাধাহীন অনুভূতিরা জানান দিল পাশে থাকা নারীর গভীর মায়ায় ডুবে পড়ার যন্ত্রণা, নিজের করেও নিজের করে না পাওয়ার যন্ত্রণা। অনুভূতির তীব্র অস্থিরতা সহ্য করেও অনুভূতিদের কথা সে রমণীর সামনে জানান দিত না। মুহূর্তেই ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস ফেলল মেহেরাজ। তারপর কি মনে করে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে আইস করে কথাগুলো বলে ফেলল সে। অন্যদিকে জ্যোতি সবেমাত্র চায়ের কাপে চুমুক দিতেই কানে পৌঁছালো মেহেরাজের আকস্মিক বলা কথাগুলো। মুহূর্তেই থমকে গেল তার চাহনি। চোখের সামনে ভেসে উঠল সামান্তার প্রতিচ্ছবি। মেহেরাজদের বাসা ছেড়ে আসার আগে মেহেরাজের সাথে সামান্তার হাত ধোয়ার সেই দৃশ্য। বুক ভার হয়ে উঠল তৎক্ষণাৎ। মস্তিষ্কে গিয়ে সর্বপ্রথম গেঁথে গেল যে কথাটা, তা হলো মেহেরাজ তৃতীয়বার বিয়ে করতে চাইছে, তৃতীয়বার কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে। কোন নারীর পক্ষে বোধ হয় এমন একটা মুহূর্তকে আনন্দমুখর মুহূর্ত হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। যদিও পারল না। মুখভঙ্গি বদলে গেল। তপ্ত শ্বাস ফেলে মনে মনে ভাবল মেহেরাজের এভাবে আকস্মিক ভোরে ভোরে এত দূর এসে হাজির হওয়ার পেছনে তাহলে এই কারণটাই লুকায়িত ছিল। অবশ্য মেহেরাজ যে তার কারণে কোনো দিন তৃতীয় বিয়ে করতে পারবে না এমনও তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল না। তবু সে মানতে পারল না। চাপা যন্ত্রণা ভেতরটা নড়বড়ে করে দিচ্ছে। জ্বলন্ত আগুনের শিখায় যেন ঝলসে গেল তার হৃদয়। ঠোঁট চেপে কিছুক্ষণ নিশ্চুপ থম মেরে বসে থেকে পর মুহূর্তে ভাবল, যে মানুষটা তার নয়, কিংবা যে মানুষটা তার ছিলই না কোনোদিন, সে মানুষটা দ্বিতীয়বার বিয়ে করলে তার কি? সে তো অনেক আগে মেহেরাজকে বলে এসেছিল সামান্তাকে বিয়ে করে সংসার গুছিয়ে নিতে। তখন কেন দ্বিতীয়বার বিয়ে করলো না? আজ এতগুলো দিন এতগুলো মাস পরই দ্বিতীয়বার বিয়ে করার কথা মাথায় আসলো। সত্যি শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটায় নিশ্চুপে পাশ ফিরে তাকালো মেহেরাজের দিকে। এই প্রথম তার মধ্যে জ্বলন্ত স্ত্রী সত্তা টের পেল। বুঝতে পারলো কোন স্ত্রী তার স্বামীকে ভাগ করতে পারে না, স্বামীকে অন্যের সাথে ভাগ করার অনুমতিও দিতে পারে না, কোনো কালেই পারে না। তবু যদি বুকে পাথর চেপে অনুমতি দিল। উপরে উপরে নিজেকে একদম স্বাভাবিক দেখিয়ে বলল, আমার কিছু বলার থাকবে কেন মেহরাজ ভাই? আপনি নির্দ্বিধায় বিয়ে করতে পারেন দ্বিতীয়বার। আমি তো আগেই বলেছিলাম কোনো অধিকার নিয়ে আপনার সামনে যাব না। হ্যাঁ, আপনি যদি আমার আর আপনার বিয়েটা নিয়ে ইনসিকিউর ফিল করেন তাহলে বরং খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করতে পারেন। আমি ডিভোর্সে অমত করব না। তাহলেই বোধহয় স্বাধীনভাবে দ্বিধাহীনভাবে দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন। এটাই তো চাইছেন, রাইট? যদি স্পষ্টভাবে বলা কথাগুলোতে মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল মেহেরাজের। চোয়ালো শক্ত হয়ে উঠল। রাগে জেদে চোখ মুখে টান করলো মুহূর্তে। তাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। কারণবশত সুন্দরভাবে সংসার করা হয়ে ওঠেনি তাদের। তাই মনে মনে ভেবে রেখেছিল সংসার শুরু করার আগে আনুষ্ঠানিকভাবে সবার উপস্থিতিতে আরো একবার বিয়ে নামক বিষয়টা সম্পূর্ণ করবে। দ্বিতীয়বার বিয়েটা সে অন্য কাউকে নয়, বরং জ্যোতির সাথে আনুষ্ঠানিকভাবে বিয়েটা হবে ভেবেই বলেছিল। কিন্তু মেয়েটা বুঝল না, উল্টো ডিভোর্স নামক শব্দটা তুলে আনলো, যা আকস্মিক তার মেজাজ খারাপ করতে বাধ্য করলো। লালাভ দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে শীতল গলায় বলে উঠল সে, ডিভোর্সের কথা আসছে কেন? 3 বছর আগে না আমাকে বলেছিলি আমি সামান্তাকে বিয়ে করে নিতে পারি, কিন্তু তোর সাথে যেন বিয়েটা ভেঙে না দেই। সেসব এখন কোথায় গেল? মেহেরাজের মুখে সামান্তা নামটা আবার শুনে জ্যোতি মনে মনে নিশ্চিত হলো বিয়েটা সামান্তার সাথেই হচ্ছে। মুখে মৃদু হাসি ফুটিয়ে এক সমুদ্র যন্ত্রের নিজের ভেতর চেপে রেখে স্থিরভাবে তাকালো মেহেরাজের চোখের দিকে। কি অমায়িক সুন্দর সে চোখ ছোড়া! শুধু চোখ ছোড়া নয়, তার সামনে বসে থাকা আস্ত পুরুষটাই অমায়িক সুন্দর। এই অমায়িক সুন্দর পুরুষটাই ভাগ্যক্রমে তার স্বামী হলেও বরাবরই এই পুরুষটা আর তার মাঝে ছিল বিস্তার দূরত্ব, অধিকারহীনতা আর দায়িত্বের সমীকরণ। জ্যোতি ঠোঁট এলিয়ে বলল, সত্যি বলতে নিজেকে কারো জীবনে এইটুকু সমস্যার কারণ হওয়া এই দেখাটাও না অপমানজনক মেহরাজ ভাই। বিশেষ করে বিয়ের মতো এমন একটা সাংঘাতিক ব্যাপারে। এটা ঠিক, আমি আপনাকে ভালোবেসেছি কিংবা ভালোবাসি।
আপনার দায়িত্ব, আচার আচরণ, ব্যক্তিত্ব সবকিছুতে মুগ্ধ হয়েছিলাম আমি। সত্যি বলতে আমি এখনো আপনার দায়িত্ব পালন, আচার আচরণ, ব্যক্তিত্ব এই সব কিছুকেই সম্মান করি। আপনার সাথে বিয়েটা অনিচ্ছায় হলেও একটা সময় পর বোধহয় আমি তা মেনে নিয়েছিলাম নির্দ্বিধায়। এমনকি আজও আমি মানি যে আমি বিবাহিত, কিন্তু তাই বলে আপনার সুখে বাধা হব কেন? আমার আর আপনার বিয়ে নামক সত্যটা যদি আপনাকে সুন্দর সাবলীল জীবন শুরু করতে ভয় দেখায়, তাহলে সত্যটা মুছে ফেলাই বোধহয় উচিত, তাই না মেহেরাজ ভাই? মেহেরাজের চোখ জোড়ার রক্তিমতা গাঢ় হলো। হাতে চায়ের কাপটা আওয়াজ করে টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে বলল, না, উচিত না। কথাটা শুনে জ্যোতির মুখে ফুটে উঠল তাচ্ছিল্যতা। বছর 3 আগে তার দাদির আর আব্বার প্রশ্নের বিনিময়ে মেহেরাজের বলা উত্তরগুলো আবারও মনে করিয়ে দিল মস্তিষ্ক। সে উত্তরগুলোতে স্পষ্ট ছিল যে মেহেরাজ বাধ্য হয়ে বিয়েটা মেনেছিল, বাধ্য হয়ে জ্যোতির প্রতি দায়িত্ব পালনে রাজি হয়েছিল। সে সময় এত এত যত্ন, পাশে থেকে আগলে রাখা সবকিছুই যদি দায়িত্ব হয়ে থাকে, তবে আজ বোধহয় সে দায়িত্বটুকু অবশিষ্ট নেই। তাই তো দ্বিতীয়বার বিয়ের কথা সুন্দর সাবলীল ভাবেই বলে দিয়েছে তার সম্মুখে। এসব ভেবে মেহেরাজের দিকে আগের মতো স্থির তাকিয়ে থেকে বলল, উচিত না হলে তো এই ভোর ভোর আপনি এত দূর থেকে এইখানে ছুটে আসতেন না মেহেরাজ ভাই। আপনার যে দ্বিতীয় বিয়ের এত তাড়া, এটা জানলে বিশ্বাস করুন এত কষ্ট করে আপনার এত দূর আসারও প্রয়োজন ছিল না। আমি ডিভোর্সে একবারও অমত করতাম না। আমি সত্যিই চাই আপনি আর সামান্তাপু সুখে সংসার করুন, সুন্দরভাবে বাঁচুন, সুন্দর একটা জীবন উপভোগ করুন। সত্যিই চাই আমি এটা। মেহেরাজ ক্ষিপ্র চাহনিতে তাকালো, ভ্রুজোড়া কুচকে দিয়ে তপ্ত মেজাজে বলে উঠল, সামান্তা আসছে কেন এখানে? জ্যোতি নরম গলায় উত্তর দিল, সামান্তাপুকেই তো বিয়ে করবেন, তাই না? ভালোবেসেছেন যখন নিজের ইচ্ছায় বিয়ে তো অবশ্যই করবেন তাকে, এ বিষয়ে তো দ্বিধা নেই কোনো। উত্তর শুনে ভ্রু উচ্চালো মেহেরাজ। প্রশ্ন ছুড়ল, যদি দ্বিধা থেকেও থাকে? ফের নরম গলায় উত্তর দিল জ্যোতি, ভালোবাসায় অত দ্বিধা কাজ করে না, দ্বিধা থাকলেও একটা সময় পর তা মুছে যায়। আপনাদের ক্ষেত্রেও তাই। আমি নামক দ্বিধাটা বোধহয় এতদিন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম, তবে আশা করি এই দ্বিধাটা খুব শীঘ্রই কেটে যাবে। আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল মেহেরাজ ভাই। মেহেরাজের মেজাজ তুলনামূলক খারাপ হলো, তবু নিজেকে স্থির শান্ত রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ধন্যবাদ। সৌজন্যতামূলক হাসল জ্যোতি। হাতে থাকা চায়ের কাপটা রেখে দিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়িয়েই বলল, তবে আসি, যে প্রয়োজনে এসেছিলেন তা নিশ্চয়ই শেষ। মেহেরাজ শীতল চাহনিতে তাকাল এক নজর, উঠে দাঁড়িয়ে চাওয়ালার দেওয়া মিটিয়ে মুখ টান করে সোজা হয়ে দাঁড়ালো জ্যোতির সামনে। কপাল কুচকে দিয়ে ঠোঁট জোড়া গোল করে তপ্ত শ্বাস ফেলল। তারপর শান্ত গলায় বলল, না, শেষ হয়নি। জ্যোতি চোখ তুলে তাকালো, চোখ জোড়া দিয়ে প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, আর কি প্রয়োজন? মেহেরাজ উত্তর দিল না। তপ্ত মেজাজে মুখ থমথমে রেখে হেঁটে গেল সামনের দিকে। জ্যোতি এগিয়ে গেল না, ঠায় দাঁড়িয়ে থেকে রইল মেহেরাজের যাওয়ার মানে। দেখতে পেল মেহেরাজ কিছুটা দূর গিয়ে থেমে দাঁড়িয়েছে, ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে কপাল কুচকালো বিরক্তিতে। ভ্রু উঁচিয়ে ছুড়ে দিল প্রশ্নময় দৃষ্টি। জ্যোতি সে দৃষ্টির প্রশ্ন বুঝতে পেরেই পা বাড়ালো, এগিয়ে গেল অল্প দূরে দাঁড়ানো পুরুষটার দিকে। সামান্তার পরনে লাল রঙের শাড়ি, চুলগুলো খুলে রাখা, কপালে ছোট্ট লালটি। দুধে আলতা গায়ের রঙে এরূপ সাজে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। অদূরে দাঁড়িয়ে থাকা যুবকটাও সে বাধ্যবাধকতায় নাম লিখাতে ভুলল না। অপলক তাকিয়ে থেকে মুচকি হাসল, পা বাড়িয়ে এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা সুন্দর রমণীর দিকে। সামান্তা হাসল। এই ছেলেটার সাথে পরিচয় আরো বছর 6 আগে থেকে। সে কলেজ জীবনের প্রথম পরিচয়। প্রথমে তাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে শুরু হলেও এখনকার সম্পর্কটা কেবলই বন্ধুত্বে থেমে নেই, তার রূপ নিয়েছে প্রণয়ে। তৃতীয়বার দ্বিতীয় পুরুষের প্রণয়ে পেতে ওঠা যাকে বলে, তৃতীয়বার তৃতীয় পুরুষের হাতে হাত রাখা, একসাথে পথ চলার স্বপ্ন দেখা যাকে বোঝায়। সামান্তা মুখে চঞ্চলতা ফুটিয়ে হাসল, 2 পা এগিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়েই বলল, গোলাপ এনেছিস আরাম? আরাম মুচকি হাসলো এবারও। চোখের সামনে অসম্ভব রূপবতী মেয়েটাকে 2 চোখে পরখ করে দিয়ে সে হাসির উজ্জ্বলতা দ্বিগুণ হলো। প্যান্টের পকেটে গুজে রাখা গোলাপটাও বের করে এনে সামনে ধরল, বলল,
আবার কখনো আপনার আদেশ ভুলে নাকি? সামান্তা চমৎকার হাসল, হাত বাড়িয়ে গোলাপটা দিয়েই আরবের হাতের ভাঁজে নিজের নরম হাতটা ডুবিয়ে দিল। ছলছল গলায় বলল, বাহ, একেবারে পারফেক্ট প্রেমিক। আরব এবারেও ঠোঁট চওড়া করে হাসল। নিজের ডান হাত দিয়ে সামান্তা নাকটা আলতো ছুঁয়ে দিয়ে বলল, এমন একটা সুন্দরী রূপবতী প্রেমিকা থাকলে পারফেক্ট প্রেমিক না হয়ে উপায় কি শুনি? সামান্তা ভ্রু নাচিয়ে বলল, সুন্দরী না হলে পারফেক্ট প্রেমিকের রোল প্লে করতি না? আরব এবারও হাস্যজ্জ্বল চাহনিতে জিজ্ঞেস করল, কি মনে হয় তোর? সামান্তার চাহনি হঠাৎ নিভে এলো। কিয়ৎক্ষণ নীরব থেকে নরম গলায় বলল, জানি না, শুধু জানি বছর দুয়েক আগে আমি দ্বিতীয়বার প্রেমে পড়েছি কারোর। দ্বিতীয়বার কাউকে সারা জীবনের জন্য চাইছি আমার করে। এইবার আর নিজের ভুলে হারাতে পারবো না ভালোবাসার মানুষকে। পারফেক্ট না হলেও হারাতে পারবো না। আরাম হেসে উঠল। সামান্তার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে অপলক তাকিয়ে থাকলো মেয়েটার দিকে। এই মেয়েটা যে তাকে হারাতে চায় না তা তার চোখের চাহনিতে স্পষ্ট। মেয়েটাকে সে কলেজ জীবন থেকে ভালোবেসে আসলেও কখনোই ভাবেনি মেয়েটা একটা সময় তার হবে, কখনো তার দিকে প্রণয়ী হাত বাড়াবে, কখনো তার প্রেমে পড়বে। এমনটা ভাবনার বাইরেই ছিল। ভাবনার বাইরে থাকায় পেছনে অবশ্য কারণ ছিল। কারণটা হলো সামান্তার থেকে প্রত্যাখ্যান। প্রথমবার নিজের ভালোবাসার অনুভূতি সামান্তাকে জানানো মাত্রই সামান্তা মেহেরাজের সাথে নিজের প্রেমের কথা নির্দ্বিধায় বলে দিয়ে ফিরিয়ে দিয়েছিল আরবকে। তারপর থেকে অবশ্য সামান্তার পাশে শুধুমাত্র বন্ধু হিসেবেই ছিল সে। এমনকি মেহেরাজের সাথে বিচ্ছেদের পরে সর্বক্ষণ বন্ধু হয়ে আগলে দিয়েছে এই মেয়েটাকে। অবশেষে সামান্তার বাগলামো, অস্থিরতা, যন্ত্রণা সবকিছুকে লাঘব করতে সক্ষম হয়েছিল। বিনিময় পেয়েছিল মেয়েটার আস্থা, ভালোবাসা আর স্বাচ্ছল প্রেম। বিল্ডিং এর দোতলায় 3 রুম বিশিষ্ট ফাঁকা বাসাটা জ্যোতি ঘুরে ঘুরে দেখল। বসার ঘর, রান্নাঘর সহ বাসাটা ভালোই বোধ হলো। টুলেট দেখে দেখে এই নিয়ে 4টা বাসা দেখেছে দুজনে। তার মধ্যে এই বাসাটাই উত্তম মনে হলো। তাই মেহেরাজের দিকে তাকিয়ে বলল, এই বাসাটা ঠিক আছে মেহরাজ ভাই, আপনার বন্ধুকে ডিটেলসে বলে জিজ্ঞেস করে নিতে পারেন পছন্দ হবে কিনা। মেহেরাজ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। এখনো রাগ রাগ ভাব বর্তমান তার মুখে। পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জিজ্ঞেস করতে হবে না, এই বাসাটা ঠিকই আছে। জ্যোতি ভ্রুকুচকে বলল, আপনার বন্ধুর যদি অপছন্দ হয়? মেহেরাজ শান্ত গলায় উত্তর আসলো, হবে না। তাহলে ঠিক আছে। মেহেরাজ বিনিময় কিছু বলল না। চুপচাপ হেঁটে গিয়ে দরজার দাঁড়ে দাঁড়ানো বাড়িওয়ালার সাথে কথা বলল। তারপর পা বাড়িয়ে বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো জ্যোতিও। এরপর অবশ্য মেহেরাজ আর জ্যোতির মাঝে তেমন একটা কথা হলো না। চুপচাপ পাশাপাশি চলল কেবল দুইজনে। মেহেরাজের মুখ চোখ কঠিন, চাহানি থমথমে। তাই আর আগ বাড়িয়ে জ্যোতিও কথা বাড়ালো না। মনে মনে মেহেরাজের আকস্মিক রাগের কারণ খুঁজলেও ব্যর্থ হলো। এভাবেই নিশ্চুপতায় কাটলো পুরোটা সময়। তারপর একটা সময় পর রিকশায় উঠল দুজনে। পাশাপাশি বসেও একে অপরের মাঝে একটা শব্দ বিনিময় হলো না। অবশেষে তার বাসার সামনে রিকশা থামিয়ে মেহেরাজ তাকালো তার দিকে। শান্ত গলায় বলল, নেমে যা। জ্যোতি অবাক হলো। গলাটা শান্ত হলেও সে শব্দ দুটো যেন সহস্র রোষের প্রকাশ ঘটল। চোখের সামনে তুলে ধরল যেন শীতল রাগ। নরম গলায় সে বলল, মেহেরাজ ফের থমথমে গলায় বলল, কানে শুনিস না? জ্যোতি এবার আর বসে থাকলো না। দ্রুত রিকশা ছেড়ে নেমে পড়ল। একপাশে দাঁড়িয়ে অপমানে জর্জরিত হওয়া মুখখানা নিয়ে মেহেরাজের দিকে তাকাতে দেখল মেহেরাজও নেমে পড়েছে। তারপর পকেট থেকে কি যেন বের করে হঠাৎই ঝুঁকে বসল। হাত ছোড়া জ্যোতির পায়ের দিকে এগিয়ে নিতেই জ্যোতি সরে গেল। অবাক হয়ে বলল, কি করছেন মেহরাজ ভাই? মেহেরাজ চোখ তুলে গরম চাহনিতে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, তোর পায়ে ধরে বসে থাকবো না নিশ্চয়ই। মেহেরাজের তেরা কথা শুনে আবারও অপমানে জর্জরিত হয়ে থমথমে মুখে দাঁড়ালো জ্যোতি। মেহেরাজ কয়েক সেকেন্ড সময় নিয়ে আলতো হাতে তার পায়ে পরিয়ে দিল নুপুর। তারপর উঠে দাঁড়িয়ে একবারও আর জ্যোতির দিকে তাকালো না। রিকশায় উঠে বসে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলে উঠল দ্রুত, চলেন মামা। মুহূর্তে রিকশাটা এগিয়ে গেল।
চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল সে রিক্সা। তবুও জ্যোতি সেদিক পানি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মনে মনে আওড়ালো, একবারও ফিরে চাইলো না? একবারও না? তাহলে এই নূপুর জোড়া পরিয়ে কি বোঝাতে চাইলো? এটাও কি দায়িত্ব? শুধুই দায়িত্ব? পর মুহূর্তে আবার মস্তিষ্ক জানান দিল, দায়িত্ব না হয়ে অন্য কিছু হলেও সে এতগুলো দিনে একবার হলেও ভালোবাসার কথা বলতো, এতগুলো দিনে একবার হলেও কাছে টানত। শুধু দায়িত্ব না হলে তো সে দ্বিতীয়বার বিয়ে করতে চাইতো না। যদি কথায় কথায় মেহুর কাছেই শুনেছে মেহেরাজরা যে চট্টগ্রামে বাসা নিয়েছে, সপ্তাহখানেক হলো চট্টগ্রামে শিফট করেছে। যদি সে খবরটা 3 দিন আগে শুনতে পেলেও এখনো মেহুর সাথে দেখা করা হয়ে ওঠেনি একবারও। মেহুই ব্যস্ত বাসা গোছাতে, তাই আর দেখা হয়নি। যদিও আর জোর করেনি, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল মেহুর জন্মদিনে অবশ্যই দেখা করবে। অবশেষে জন্মদিনের তারিখ এগিয়ে এলো। আজ দিন শেষ হয়ে রাত 12টা বাজলে মেহুর জন্মদিন। তার কারণেই মেহুর জন্মদিনের উপহার দেওয়ার জন্য কিছু কিনতে বের হয়েছিল জ্যোতি, কিন্তু পথে বাঁধল বিপত্তি। রিক্সাটা সামনের গাড়িটার সাথে ধাক্কা খেয়ে সাংঘাতিকভাবে উল্টে পড়তে নিতেই জ্যোতি খসখসে রাস্তার জমিনে মুখ থুবড়ে পড়ল। মুহূর্তেই কপালে ডান পাশটায় কেটে জ্বালা ধরল। ঠোঁটের এক কোণে রাস্তার খসখসে জমিতে কেটে রক্ত জমাট বাঁধল। গালের ডান পাশটাও ছিলে আছে। ডান পাটা কেটে গিয়ে বিচ্ছিরি রকম অবস্থা হলো। টের পেল ব্যথায় টনটন করছে তার পা, এমনকি পা নাড়ানোতেও যন্ত্রণায় মুখ নীল হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। যন্ত্রণা তীব্র, ব্যথায় জ্যোতির চোখ চলমাল হলো। শুধু যে কাটার যন্ত্রণাই নয়, এটা তার ঢের বুঝতে পারল। মুহূর্তেই লোকজন জড়ো হলো, তাদের সহায়তায় হসপিটালে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে এক্স রে করার পর জানতে পারল ডান পায়ের পাতায় হাড় ভাঙার ফলস্বরূপই এ অসহনীয় ব্যথা, অসহ্যকর যন্ত্রণা। পায়ের পাতা ফুলে বিচ্ছিরি হয়ে উঠেছে ক্রমশ। ততক্ষণে অবশ্য তার রুমমেট এসে পৌঁছেছে। মেয়েটার নাম ঋতু। দেখতে অসম্ভব সুন্দরী হলেও মনটা খুব নরম, বলা যায় সরল মনের মেয়ে। জ্যোতিকে এমন অবস্থায় দেখে যেন কেঁদে ফেলবে সে। জ্যোতি তাকে ফোন করে যতটুকু জানিয়েছিল তাতে তার মনে হয়েছিল খুবই সামান্য একটা অ্যাক্সিডেন্ট, খুবই সামান্য আঘাত পেয়েছে। কিন্তু এখানে এসে সে ধারণা বদলে গেল। ডান পায়ে সাংঘাতিকভাবে জখম হওয়া, ফুলে যাওয়া, হাড় ভাঙা, মুখের একপাশে ঘষে যাওয়া অংশ, আর ফোলা ঠোঁটের কোণে জমাট রক্ত, আর কপালের এক পাশটায় কাটা দাগ, সব মিলিয়ে বিধ্বস্ত দশা। ঋতু ফুপিয়ে কেঁদে দিল এবার। দ্রুত এগিয়ে গিয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরল জ্যোতিকে। পড়ে উঠল, কি করলে এইসব জ্যোতি? কতটা কেটেছে? কতটা আঘাত পেয়েছিস? কি করে হলো এইসব? এতক্ষণ হয়ে গেল অথচ কোনো চিকিৎসা করাসনি কেন? জ্যোতি অল্প হাসল। এই মেয়েটা খুবই নরম মনের মেয়ে, তার এভাবে কেঁদে ফেলাটা অস্বাভাবিক নয়। তবু বলল, কাঁদছিস কেন? খুবই সামান্য তো, এক্সরে রিপোর্ট নিতে টাইম লেগেছে তাই। ঋতু ঠোঁট উল্টিয়ে বলল, তুই বললেই হলো? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি সাংঘাতিক অবস্থা, আর তুই বলছিস সামান্য? জ্যোতি এবারেও হাসল। ইতস্তত করে বলল, তোকে কিছু টাকা আনতে বলেছিলাম, আসলে সাথে করে অত টাকা নিয়ে বের হইনি তো, আর এমনটা হবে তাও জানা ছিল না রে। চুপ কর তো, এখন টাকা নিয়ে ভাবার সময়? জ্যোতি বিনিময়ে কিছু না বলে চুপ করে থাকলো। তারপর অনেকক্ষণ পর ডক্টর দেখিয়ে পর্যাপ্ত চিকিৎসা করিয়ে ওষুধপত্র নিয়ে ঋতুর সাহায্য নিয়ে বাসায় পৌঁছালো। ঋতু বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাকি পথ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ল। পায়ের যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে। কাটা ছেঁড়ার যন্ত্রণাকে তেমন একটা পাত্তা না দিলেও হাড় ভাঙার ব্যথায় যেন খুখড়ে উঠেছে সে। পা নাড়ানো নিষেধ। এদিকে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের বাসায় পৌঁছানোটাও জরুরি। অবশেষে নিজের মনকে বানিয়ে নিয়েই ঋতু সাহায্য নিয়ে ভাঙা পা উঁচু করে রেখে তাতে দাঁত চেপে এগিয়ে গেল। এক একটা পদক্ষেপ যন্ত্রণায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। ব্যথায় নীল হয়ে উঠল বুক। এবার আর চোখের জল আড়াল করা গেল না। আড়াল করা হলো না ব্যথায় নীল হয়ে ওঠা মুখটা। আড়াল করা গেল না প্রতি পদক্ষেপে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠা। ব্যথায় কুকড়ে মরা। মেহেরাজদের নতুন বাসায় দুপুরের দিকে এসে উপস্থিত হলো নাবিলা আর নাফিসা। মূলত বিহুকে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই প্ল্যান করে এত দূর ছুটে আসা। সামান্তা না আসলেও নাবিলার মধ্য দিয়ে পাঠালো উপহার স্বরূপ একটা ছোট্ট বক্স। বিহু খুশি হলো। একে একে সবাই জন্মদিনের উইশ জানানোতে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল। বসার ঘরে সোফায় বসেই সবাই আড্ডা দিচ্ছিল তখন। এমন সময় হঠাৎ মনে পড়ল জ্যোতির কথা।
মেয়েটা নিয়ম করে রাতের বেলা তাকে শুভেচ্ছা জানিয়েছে ঠিক, কিন্তু এত কাছে একই শহরে থেকেও একবার দেখা করতে আসলো না। অথচ বাকি সবাই অন্য শহর থেকে এই শহরে এত দূর পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। বিহু ছোট্ট শ্বাস টেনে মোবাইল হাতে নিয়ে কল দিল জ্যোতিকে। ওপাশ থেকে জ্যোতি প্রথমবার কল না তুললেও কিয়ৎক্ষণ পর নিজেই কল তুলল। বিহু কল তুলেই বলল,